প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার তরুণদের জন্য গণবিবাহ আয়োজনের ঘোষণা আমিরাতের। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার তরুণ প্রজন্মকে সহায়তা এবং সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে থাকতে গণবিবাহ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অপারেশন গ্যালেন্ট নাইট 3 প্রকল্প ঘোষণা করেছে তাদের প্রথম গণবিবাহ কার্যক্রম। নতুন এই উদ্যোগের নাম রাখা হয়েছে থৌব আল ফারাহ বা আনন্দের পোশাক। এই উদ্যোগের মাধ্যমে গাজায় একসঙ্গে 54টি বিয়ের আয়োজন করা হবে। 6 নভেম্বর আমিরাত সরকারের এক বিবৃতিতে বলা হয়, আমিরাতের জাতীয় দিবসে গাজায় একসঙ্গে 54টি বিয়ের আয়োজন করা হবে। বিয়ে সম্পর্কিত সব ব্যয় এবং নবদম্পতিদের আর্থিক সহায়তার দায়িত্ব নেবে আমিরাত সরকার। অপারেশন গ্যালেন্ট নাইট 3 জানিয়েছে, বিয়ের জন্য নিবন্ধন শুধুমাত্র তাদের সরকারি ওয়েবসাইটের প্রকল্প ও সহায়তা বিভাগে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে সম্পন্ন হবে, যাতে প্রক্রিয়াটি সহজ হয়। তবে এই বিয়ের জন্য রয়েছে কিছু শর্তাবলী রয়েছে। নিবন্ধন করতে ইচ্ছুকদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। 1. তাদের অবশ্যই ফিলিস্তিনের নাগরিক ও গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. আবেদনকারীদের বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং তার আনুষ্ঠানিক বিবাহ চুক্তি 1 নভেম্বর 2025-এর আগে হতে হবে। পুরনো চুক্তিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3. বয়স কমপক্ষে 27 বছর, অবিবাহিত হতে হবে। 4. শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের উপযুক্ত হতে হবে। 5. কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি না থাকা এবং নিম্ন আয়ের পরিবার থেকে আসা, দারিদ্র্য বা সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার। 6. আবেদনকারীদের অপারেশন আল ফারিস আল শাম 3 বা অপারেশন গ্যালেন্ট নাইট 3 এর নির্দেশনা মানতে হবে। নিবন্ধন চলবে আগামী 19 নভেম্বর পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষকে নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগের আহ্বান জানিয়েছে আমিরাত সরকার। নিবন্ধনের লিঙ্ক https://8.alfaresalsham.com/marriage_registration। এদিকে যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত জানিয়ে ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কড়া হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত, আর সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর। পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। সোমবার 17 নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন নয়াদিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগসের কার্টেন রেইজার অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা দেশকে অপারেশন সিন্দুরের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি এই অভিযানকে মাত্র 88 ঘণ্টার ট্রেলার হিসেবে উল্লেখ করেন। উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগী। কেউ আমাদের পথে বাধা দিলে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আজকের ভারত কোনো ব্ল্যাকমেলে ভয় পায় না। তার দাবি, সন্ত্রাস মোকাবিলায় ভারতের নিউ নরমাল এখন পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেনারেল দ্বিবেদী জানান, ভারতের রাজনৈতিক নেতৃত্ব দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। আজকের সময় আমাদের প্রতিরক্ষা শক্তি খুবই শক্তিশালী, কার্যকরও বটে। চীনকে ঘিরে উত্তেজনার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, গত 1 বছরে 2 দেশের নেতৃত্বের আলোচনার ফলে সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, 2019 সালে 370 অনুচ্ছেদ বাতিলের পর সেখানে রাজনৈতিক স্পষ্টতা এসেছে এবং সন্ত্রাসবাদ অনেক কমেছে। মণিপুরের উন্নতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও সেখানে সফরের বিষয় বিবেচনা করতে পারেন। এবার জানিয়ে দেব, 7 বছর আগে সাংবাদিক খাশোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা, একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা। 2018 সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাশোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাশোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাশোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন। যুবরাজ সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এই হত্যার দায় স্বীকার করেছিলেন। খাশোগি হত্যার পর 7 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব
নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে। ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তার সফরের সময় দেওয়া $60,000 কোটি সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন। মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি AI এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে। সবশেষ জানিয়ে দেব, সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে 42 ভারতীয় ওমরা যাত্রী নিহত। সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরা হজ যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে 42 জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক, যাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দ্রাবাদ এলাকা থেকে গিয়েছিলেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল এবং ভারতীয় সময় রাত প্রায় 1:30 মুফরিহাতের কাছে দুর্ঘটনাটি ঘটে। খালিজ টাইমস জানিয়েছে, যাত্রীরা ওমরা পালন শেষে মদিনার দিকে ফিরছিলেন। গালফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ায় এবং অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের বেরোনোর সুযোগ হয়নি। কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা যাচাই করছে, তবে জানা গেছে নিহতদের মধ্যে অন্তত 11 জন নারী এবং 10 শিশু রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। বর্তমানে জীবিত উদ্ধার হওয়া মোহাম্মদ আব্দুল সোয়ায়েদ হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার জানিয়েছে যে তারা রিয়াদে ভারতের দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কর্মকর্তাদের দিল্লিতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগে থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার ভুক্তভোগী যাত্রীদের শনাক্তকরণ ও তথ্য সংগ্রহে আবাসিক কমিশনারকে দায়িত্ব দিয়েছে এবং সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। ঘটনার পর বিভিন্ন কূটনীতিক ও রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বাসে মোট 42 জন ওমরা হজযাত্রী ছিলেন। তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন, যিনি দ্রুত তথ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছেন। ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, রিয়াদ ও জেদ্দার ভারতীয় মিশনসমূহ ক্ষতিগ্রস্ত পরিবারদের পূর্ণ সহায়তা প্রদান করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন।